দেশের আলামত ভালো না। উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি পহল, নানান দিক থেকে নানান সন্দেহ সংশয়। মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া, সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে। সেই পরিস্থিতি এখনো চলছে। উত্তরার আকাশে এক মুহূর্তের বিকট শব্দ, এরপরে একটি যুদ্ধ বিমান স্কুল ভবনে ধসে পড়ল। এভাবেই হঠাৎ থমকে গেল নিষ্পাপ কতগুলো শিশুর ভবিষ্যৎ। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে এমন অভিযোগ ওঠে বিভিন্ন মহলে। নিহত সংখ্যাটাকে ওরা হাইড করে রাখছে, আমরা এটা স্পষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই। এরকম গান হাত দিতেছে কেন? কি সমস্যা? আল্লাহ এগুলো কি ভাই? গান হাত দেয় কেন? আমি যে আমেরিকান আমার টিচারদের গায়ে হাত তুলছে, এটা জবাব আমি চাই। মৃত্যু 250-এর উপরে আপনার আহত আছে 300+, সেখানে বলা হয় 50 জন। কিভাবে? তাদের বিবেক বুদ্ধি আজকে কোথায়? আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে। বিনা কারণে মারছে। ও জাস্ট কতজন মারা গেছে ওটা বলতে গেছে। এটা কি এসব তোর কে মারছে? আর্মি মারছে। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমরা এই দেশে থাকবো না, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? এটাতে রাজনীতিবিদদের অবদান বাংলাদেশের মানুষের, এবং এই হারামজাদারা যখন সে লেকচার দেয় বাংলাদেশের মানুষকে, ধিক্কার দেয়, জুতা পেটা করা দরকার। এক গুণগত কোনো পরিবর্তন করে নাই এই দেশের জন্য, আমি নিজে দেখে আসছি। কোনো পরিবর্তন নাই, সাস্টেইনেবল কোনো ধরনের চেঞ্জ তার আনে নাই, এবং প্রত্যেকটা জায়গায় এই পরিবর্তনে বাধা নাই এই সান অফ বেস্ট পলিটিশিয়ানরা। প্রত্যেকটা জায়গায় এদেশের মানুষের জন্য কিছুই করে নাই রাজনীতিবিদ, আমার বিবৃতিবাদ, মানে সান অফ বেস্ট। বলতে চাই, আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে, আমি এই জন্য শিখছি, আমি আমার চাকরি থেকে ভর্তি নিচ্ছি। আমি শুধু আমি না, আমার সাথে অনেক ভাই, অনেক কষ্ট ভাই আজকে রিজেন্ট দিতে যাচ্ছে। শুধু আমি না, প্রায় 100-এরও অধিক হবে আজকে রিজেন্ট দিব। আমরা একসাথে দিব ইনশাল্লাহ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো। আমাদের পুলিশের কয়েকজন বেশ কিছু যখন সামনে পাইছে তাকে মারছে, এবং খুবই নির্বিচারে মারছে। এবার এসব নিয়ে মুখ খুলেছেন স্কুলের আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস। মহিলা স্কোয়াড্রন লিডার, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার শাহনাজ সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্পষ্টভাবেই বলেছেন, কোনো বিমান যখন দুর্ঘটনা পতিত হয় বা হেলিকপ্টার বা যুদ্ধ বিমান যদি দুর্ঘটনা কবলিত হয়, তখন বিমানের সাথে পাইলটের সাথে স্টেশনের কি কথা হয়েছে সেটা শোনা যায়। অর্থাৎ সর্বশেষ কার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে সেটা কিন্তু শুনতে পাওয়া যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে। এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি উপচে পড়েছিল, আশ্রয় পড়েছিল, শত শত ছাত্রছাত্রী আহত নিহত হয়েছে, সেখানে পাইলট কার সাথে সর্বশেষ কথা বলেছে, কি কথা বলেছে, এই প্রশ্ন কি আসে না? কিন্তু বিমান বাহিনী থেকে রহস্যজনকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিমানে ব্ল্যাক বক্স ছিল না। কিন্তু ক্যাপ্টেন মারুফ বলেছেন ব্ল্যাক বক্স থাকতে পারে না, এটা হতেই পারে না। স্কোয়াড লিডার শাহনাজ আরও জানিয়েছেন তার স্বামীও 2010 সালে এভাবে নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন। তখন তিনি বিমান বাহিনীর কাছে জানতে চেয়েছিলেন আমার স্বামীর সাথে সর্বশেষ কি কথা হয়েছিল, কার সাথে কথা হয়েছিল, আমি তা শুনতে চাই। তখন তার সাথে কর্তৃপক্ষ ঘড়িমসি শুরু করে। তখন তিনি ধরে নেন ব্যাপারটি একটি ষড়যন্ত্র ছিল। তাহলে কি আমরা ধরে নিব যেই মাইলস্টোন কলেজের উপরে যে বিমানটি আশ্রয় পড়েছিল এটি একটি ষড়যন্ত্র ছিল? প্রিয় বন্ধুরা, এটার সাথে আরও কিছু প্রশ্ন আছে। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, অবশ্যই আপনাদের অনেক প্রশ্নের খোরাক পাবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার গোপন রহস্য ফাঁস, ফেঁসে গেলেন 4 জন উপদেষ্টা ও সেনাপ্রধান। দুর্ঘটনায় মৃতের সংখ্যা লুকানোর অভিযোগে দেশজুড়ে তোলপাড়। এবার নিহতের সংখ্যা নিয়ে মুখ খুললেন মাইলস্টোনের শিক্ষিকা, দিলেন চাঞ্চল্যকর তথ্য। এদিকে বিমান বিধ্বস্তের পর ভয়ঙ্কর সব দৃশ্যের বর্ণনা দিলেন শিক্ষার্থীরা। বিমানের ব্ল্যাক বক্স গায়েব করার অভিযোগ, এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এবার জানা গেল আসল সত্য।
অপরদিকে দেশের আলামত ভালো না, সরকার নড়ে চড়ে বসেছে। 4 দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে তোলপাড়। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশের মানুষ যেখানে শোকে কাতর, সেখানে লাশ গুম ইস্যুতে চলছে নানা বিতর্ক। কেউ কেউ বলছেন লাশের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না, কেউ বলছেন এসবই গুজব। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন স্বয়ং মাইলস্টোন শিক্ষিকা পূর্ণিমা দাস। আজ বুধবার সকাল 8টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে গুজব না ছড়ানোর জন্য হাত জোর করে অনুরোধ করেন। তিনি বলেন, ঘটনাস্থলে আগুনে আমি আটকা পড়েছিলাম, আমার থেকে তো উক্ত বিষয়ে আপনাদের ভালো জানার কথাই না, তাই না? তিনি বলেন, স্কুল ছুটি হয় দুপুর 1টায়, আমি ঠিক তার 1 থেকে 2 মিনিট আগে স্কাই সেকশনে ঢুকে দেখি ওখানে শুধু একটা বাচ্চা দাঁড়ানো, কেউ ছিল না, সবাই চলে গিয়েছিল। আপনারা জানেন না ছুটির সময় হলে বাচ্চারা 3-4 মিনিট আগে থেকে কিভাবে ব্যাগ কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাসায় যাওয়ার জন্য। এবং আমি চলে আসার পর অভিভাবক আসেনি বলে আবার স্কাইয়ে কিছু বাচ্চা ঢুকেছিল, তাদেরকেও আমার আরেকজন টিচার ক্লাস থেকে নিয়ে অন্য সেকশনে বসায়। এরপরেও আবার কয়েকজন 3 থেকে 4 জন ঢুকেছিল, তাদেরকেই আমরা হারিয়ে ফেলেছি। বা যারা করিডোরে খেলছিল বা সিঁড়ি ঘরে ছোটাছুটি করছিল বা ওই মুহূর্তে ওই জায়গায় কাকতালীয়ভাবে ছিল। এরপর আসেন ক্লাউডে, ওখানে বাচ্চার সংখ্যা স্কাইয়ের চেয়ে বেশি ছিল। আমার ধারণা মাহরিন মিস, মাসুকা মিস ও মাহফুজা মিস ওখান থেকেই বাচ্চা বের করার চেষ্টা করেছিল এবং তাদের বের করতে করতে নিজেরা ঝলসে যায়, যার মধ্যে মাহরিন মিস এবং মাসুকা মিসকে আমরা হারিয়ে ফেলেছি। মাহফুজা মিসের অবস্থা এখন গুরুতর, উনি লাইফ সাপোর্টে আছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। ক্লাউডের পাশের রুম মায়ানা, এখানে কিছু বাচ্চা ইনজিউর্ড, কেউ মারা যায়নি। মায়ানার পাশে দোয়েল, এই ক্লাসের একটা বাচ্চা আর নেই। দোয়েলের পাশে টিউভেরস এবং ওয়াটার লিলি, এখানে সবাই সেফ আছে। দ্বিতীয় তলার বাচ্চাদেরও ঘটনা একই, 2টা ক্লাসরুম, একটা টিচার্স রুম পড়েছে, ওখানেও 10 থেকে 20 জন ছিল। হায়দার আলী ভবনের মুখে দোলনায় এবং করিডোরের হাঁটাহাঁটি করা বাচ্চার সংখ্যা এভাবে বলতে পারা যায় না, অনুমানও করা কঠিন। তার মধ্যে অনেকের শরীর পুড়ে ছাই হয়ে গেছে যে লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আছে ওখানকার আয়ারাও, তাই ভুল তথ্য ছড়াবেন না। আপনারা যত মৃতের সংখ্যা বলছেন সেটা একেবারেই সম্ভব না। তার মধ্যে আমরা যারা 2 কর্নারে ছিলাম তারা তো অক্ষত অবস্থায় ফিরে এসেছি। আর লাশ গুম করার কথা যারা বললেন, আপনাদের কতখানি মাথায় সমস্যা আমার তা জানা নেই। কারণ একটা বাচ্চা যাকে আমরা বাঁচাতে পারিনি, তার লাশটা তো অন্তত আমরা তার বাবা মায়ের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টাটা করব, তাই না? আমরা টিচার, রাজনীতিবিদ নই। আপনাদের কোনো ধারণা নেই এই শিক্ষক শিক্ষিকাগুলো কিভাবে বাচ্চাদেরকে সারা দিন আগলে রাখে। ছুটি হওয়ার সময় মাহরিন মিস গেটের সামনে দাঁড়িয়ে প্রতিদিন বাচ্চাদেরকে অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয়। যতক্ষণ একটা বাচ্চার অভিভাবক না থাকে উনি গেট থেকে নড়েন না। তাই হাত জোর করে বলছি, ভুল তথ্য ছড়াবেন না, মানুষের ইমোশন নিয়ে খেলবেন না। নিহতের সংখ্যা সামনে বাড়বে, আপনাদের বাড়তে হবে না। আসেন আমরা প্রার্থনা করি প্রতিটা ফুলের জন্য যারা অকালে ঝরে গেল। আমাদের শিক্ষক শিক্ষিকা, স্টাফ আর ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আসেন আজ প্রার্থনা করি। শিক্ষিকা পূর্ণিমা দাসের ফেসবুক পোস্টটি ইতিমধ্যেই দেশের সেলিব্রিটি সহ অনেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত 4 ঘন্টায় তার পোস্টটি 9000 অধিক শেয়ার হয়েছে। হাজার মানুষ নিজের টাইমলাইনে এটি শেয়ার করেছেন। একটা কুৎসিত কার্যক্রম চালানো হয় আমাদের ক্যাম্পাসে। রাতে ঠিক 2টা বাজে পুলিশ আমাদের ওইখানে কিছু কিছু বাচ্চার হাড্ডি মাংস ছিল, ওগুলো নিয়ে সেগুলো নাকি সরিয়ে ফেলছিল। এটা আমাদের হোস্টেলে কিছু স্টুডেন্ট ভিডিও করে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখায় যে এরকম পুলিশরা রাতের বেলায় এরকম হাড্ডি মাংস নিয়ে যায়, সব কিছু পলায় ফেলছে। কিছু কিছু বাচ্চা আছে, কিছু কিছু মা বাবা আছে, তাদের ছেলে মেয়ের এখনও কোনো খোঁজ খবর পায়নি, তারা নিখোঁজ। একটা স্টুডেন্ট নিখোঁজ হয়ে গেল, একটা ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে গেল, অবশেষে মারা গেছে বা তার কিছু একটা হয়েছে। অন্তত মা বাবাকে নিশ্চিত করা উচিত, ওগুলো ডিএনএ টেস্ট করে নিশ্চিত করা উচিত যে না আপনার বাচ্চাটা বেঁচে নাই। সে মা বাবা কোন আশা নিয়ে দাঁড়ায় থাকবে? মা বাবার পোলাপাই নিখোঁজ হয়ে গেছে, একটা বাচ্চা নিখোঁজ, সেটা কিভাবে সম্ভব? কেন লুকানো হচ্ছে যে কয়জন মারা গেছে? কি লাভ আমাকে বলেন, কি লাভ? সরকারের কাছে আমার প্রশ্ন। এই যে ঢেকে দেওয়া হচ্ছে যে কয়জন মারা গেছে, লাভটা কি? আপনারা কল্পনা করতে পারেন একটা বাচ্চার যদি এইভাবে তার ফেসের অর্ধেক অংশ যদি মাটিতে পড়ে থাকে, সে কি বেঁচে থাকে? তার দেহ কই? সেটাই তো নাই। ওইটা যখন লাগছে, বাচ্চাদের দেহ, ফিঙ্গার বলেন, ফেস বলেন, বডি বলেন, লেগস বলেন, সবকিছু ছিটে ছড়ায় গেছে। মহিলা স্কোয়াড্রন লিডার, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার শাহনাজ সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্পষ্টভাবেই বলেছেন, কোনো বিমান যখন দুর্ঘটনা পতিত হয় বা হেলিকপ্টার বা যুদ্ধ বিমান যদি দুর্ঘটনা কবলিত হয়, তখন বিমানের সাথে পাইলটের সাথে স্টেশনের কি কথা হয়েছে সেটা শোনা যায়। অর্থাৎ সর্বশেষ কার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে সেটা কিন্তু শুনতে পাওয়া যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে। এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি উপচে পড়েছিল, আশ্রয় পড়েছিল, শত শত ছাত্রছাত্রী আহত নিহত হয়েছে, সেখানে পাইলট কার সাথে সর্বশেষ কথা বলেছে, কি কথা বলেছে,
এই প্রশ্ন কি আসে না? কিন্তু বিমান বাহিনী থেকে রহস্যজনকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিমানে ব্ল্যাক বক্স ছিল না, কিন্তু ক্যাপ্টেন মারুফ বলেছেন ব্ল্যাক বক্স থাকতে পারে না, এটা হতেই পারে না। স্কোয়াড্রন লিডার শাহনাজ আরও জানিয়েছেন তার স্বামীও 2010 সালে এভাবে নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন। তখন তিনি বিমান বাহিনীর কাছে জানতে চেয়েছিলেন আমার স্বামীর সাথে সর্বশেষ কি কথা হয়েছিল, কার সাথে কথা হয়েছিল, আমি তা শুনতে চাই। তখন তার সাথে কর্তৃপক্ষ গড়িমসি শুরু করে। তখন তিনি ধরে নেন ব্যাপারটি একটি ষড়যন্ত্র ছিল। তাহলে কি আমরা ধরে নিব যে মাইলস্টোন কলেজের উপরে যে বিমানটি আসছে পড়েছিল এটি একটি ষড়যন্ত্র ছিল? প্রিয় বন্ধুরা, এটার সাথে আরও কিছু প্রশ্ন আছে, আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, অবশ্যই আপনাদের অনেক প্রশ্নের খোরাক পাবেন। এই মাইলস্টোন কলেজের মালিক কর্নেল নুরুন নবী, সে নিজেও একজন ভয়াবহ আওয়ামী লীগ, দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ এবং রামগঞ্জের বাড়ি তার। সে ভয়ঙ্কর একটা মানে এডুকেশনাল ক্রিমিনাল, মানে দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবসায়ী, সোজা কথা যাকে বলে। এই প্রতিষ্ঠান থেকে জুলাই আগস্টে অসংখ্য ছাত্রছাত্রী প্রতিষ্ঠানের নির্দেশ না মেনে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেখানে এই মালিকের অর্থাৎ মাইলস্টোনের মালিকের মারাত্মক ক্ষোভ ছিল। ক্ষোভ ছিল ভারতের, ক্ষোভ ছিল শেখ হাসিনার, ক্ষোভ ছিল ওয়াকারের। এখন কথা হলো কি এমন ক্ষোভ থাকতে পারে এই স্কুলের বিরুদ্ধে? শত শত স্কুল আছে না, শত শত স্কুলের মতো এই স্কুল না। এই স্কুলে 20,600 ছাত্রছাত্রী, বুঝতে পারছেন? 20,600 ছাত্রছাত্রী, 20,600 ছাত্রছাত্রী যখন এখান থেকে বের হয় তখন ওই এলাকা কিন্তু অচল করে দেওয়া সম্ভব। এক, দ্বিতীয়ত ওই এলাকায় 6 তলার উপরে ভবন করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু এই মাইলস্টোনের মালিক 12 তলা 14 তলা ভবন করেছেন। কর্তৃপক্ষ নিষেধ করেছিল, তখন সে কি করেছে জানেন? ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, যাও প্রোটেস্ট করো যে আমরা আমাদের প্রতিষ্ঠান বড় করতে চাই। ছাত্ররা বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। এই হলো কর্নেল অবসরপ্রাপ্ত নুরুন নবী, এই মাইলস্টোনের মালিক। তার অপরাধগুলো বুঝতে পারছেন? তো সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্কোয়াড্রন লিডার শাহনাজ আরও জানিয়েছেন যখন এই যে বিমানটা আশ্রয় পড়েছিল মাইলস্টোনে, এটা ছিল ওই স্কোয়াড্রন লিডারের প্রথম সলো ড্রাইভিং, বিমান ড্রাইভিং, অর্থাৎ তার প্রশিক্ষণ শেষ, এটাই ছিল সলো। তো সলো ড্রাইভিংয়ের আগে 7-8 ঘন্টা যাবত 8 থেকে 10 জন মানুষ পুরো বিমান চেক করে, কোথায় কোন সমস্যা আছে, ব্ল্যাক বক্স আছে কিনা, স্টেশনের সাথে কিভাবে যোগাযোগ করবে, সব কিছু কিন্তু আগেই বলে দেওয়া হয়। পৃথিবীতে এমন ঘটনা বিরল যে সলো বিমান প্রথম চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। 1992 সালে পাকিস্তানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মরিয়ম, তার নিয়ে একটি সিনেমা হয়েছিল। এসব ঘটনা এতই ব্যতিক্রম, নাটক সিনেমা পর্যন্ত হয়। তো এখানে যেই স্কোয়াড্রন লিডার বিমান ভূপাতিত হয়েছে তিনি উঠেই দেখেন যে বিমানে ঝামেলা। তারপরে যখন প্রশ্ন করা হলো ব্ল্যাক বক্স কোথায়, ব্ল্যাক বক্সে কার সাথে প্রথম কথা বলতে চাইছিল, সর্বশেষ কথা কি ছিল, তখন তারা বলে এখানে ব্ল্যাক বক্স নাই। কিন্তু স্কোয়াড্রন লিডার শাহনাজ বলেছে ব্ল্যাক বক্স থাকবে না, এটা হতেই পারে না। আরেকটি বিষয় আছে, সেটি হলো যেদিন কোনো পাইলট সলো বিমান চালায় সেদিন সলো বিমান চালানোর শেষে তার জন্য বড় ধরনের আয়োজন থাকে, বড় খাবার দাবারের আয়োজন করা হয়। তাকে তার সিনিয়র অফিসাররা সিগারেট অফার করে, তাকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। এটা আমি পাকিস্তানের যে এক মরিয়মকে নিয়ে যে সিনেমা হয়েছিল, এক থা মরিয়ম, ওই সিনেমাতে দেখেছি। তাকে তখন পানি মেরে ভিজিয়ে দেওয়া হয়। আর পাকিস্তানি সেনাবাহিনী এমনিতে একটু বা বিমান বাহিনী এমনিতে একটু ইসলাম ভাবাপন্ন হওয়ার কারণে সেখানে সিগারেট অফারটা দেখায় না। কিন্তু বাংলাদেশে বিমান বাহিনীর নতুন স্কোয়াড্রন লিডাররা যখন তার প্রশিক্ষণ শেষ করে প্রথম সলো ফ্লাইং করে, তখন নামার পরেই তাকে ভিজিয়ে দেওয়া হয়, তারপরে তাকে সিগারেট অফার করা হয়, তারপরে তার জন্য বড় ধরনের খাবার দাবার আয়োজন করা হয়। এখন কথা হলো তার জন্য সেই আয়োজন ছিল না কেন? এরপরে হলো অনেকে বলে না যে এটা একটা জনবহুল এলাকায়, এখানে কেন এমন হবে? এগুলো আবার ভুয়া প্রশ্ন। কারণ হলো এই যে গত সেই 1965 সাল থেকে এখানে এটা হয়ে আসছে, যখন তেজগাঁ বিমানবন্দর ছিল, আপনারা জানে থাকবেন বিজয় সরণি থেকে মূলত বিমানবন্দরের এরিয়া মেইনলি শুরু বা সেনাবাহিনীর এরিয়া, এটা সেই উত্তরাতে গিয়ে শেষ হয়েছে। তেজগাঁতে একসময় বিমানবন্দর ছিল, এখন সেখানে সমরাস্ত্র কারখানা। তো এই যে তাদের সাথে যে তার আয়োজনটা, এই আয়োজনটা কিন্তু সেখানে হয়নি তার জন্য। এক, দ্বিতীয়ত হলো তাহলে এই ঘটনা কি, আমরা কি সন্দেহ ধরে নিব? আর সন্দেহ দরকার নাই, আমাদের প্রশ্নগুলোর জবাব দেখ, এটা সঠিক তদন্ত হোক, সেটা সেই সঠিক তদন্ত আমাদেরকে জানাক, আমাদেরকে জানাতে হবে। উন্মুক্ত একটা তদন্ত কমিটি গঠন করলাম, যুগ যুগান্তর ধরে চলবে, তারপরে ডিপ ফ্রিজে চলে যাবে। দেশের আলামত ভালো না। উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি
নতুন মোড় নিচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি পহল, নানান দিক থেকে নানান সন্দেহ সংশয়। এই পরিস্থিতিতে সরকার সত্যি বেকায়দায় পড়েছে। সরকারের দুর্বলতা, মিসম্যানেজমেন্ট স্পষ্ট হয়েছে। সরকার এক কথায় কঠিন পরিস্থিতিতে, যার ফলে ডক্টর ইউনূস সরকার, প্রধান উপদেষ্টা নিজে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 4টি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করছেন। এই বৈঠকের খবর গণমাধ্যমে আসার সাথে সাথে এই বৈঠকের খবর নিয়ে তোলপাড়, নানান প্রশ্ন উঠছে। গণমাধ্যমের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে 4 রাজনৈতিক দলের বৈঠক। দর্শক, এই বৈঠক কেন? সাধারণত সরকার বেকায়দায় পড়লে, যেহেতু সরকারের আলাদা কোনো দল নেই, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনে এই সরকারের শক্তি, এজন্য বিপদে পড়লে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে, তাদেরকে ডাকে, তাদের হেল্প চায়। এই বৈঠক থেকে প্রমাণিত হয় যে সরকার আসলে বেকায়দায় আছে এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে, নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে 4 রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যান্য দলকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি, একদম বেসিক 4টা দলকে। এই 4টা দল সিলেকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। হোয়াট এভার, প্রথম কথা হচ্ছে সরকার যে বেকায়দায় তাতে কোনো সন্দেহ নেই। কি বেকায়দায়? দেখেন, সরকার নিজেদের মধ্যেই কিছু উদ্ভট কাজ নিজেরা করেছে। যেমন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে, চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছে, খয়রাতির ঘরে খয়রাতি, ছোট লোকের ঘরে ছোট লোকই। তীব্র সমালোচনা হচ্ছে, সরকারের কাছের লোকজনই ক্ষুব্ধ হয়েছে। এটা কোনো কথা? 100-150 মানুষ আহত হয়েছে বা নিহত হয়েছে, তাদের চিকিৎসা দরকার, এজন্য সরকার সহায়তা চায় মানুষের কাছে? কোন খয়রাতির জাতের খয়রাতি? তো এতে সরকার বোঝা গেছে যে সরকারের ভিতরে আরো বিপদ আছে, টাকা পয়সার ঘাটতি বা ইত্যাদি ভিতরে অনেক সমস্যা আছে যেগুলো আমরা হয়তো বা জানি না। ফেসবুক পোস্ট ডিলিট করেছে, আর যাই হোক না কেন, একটা দেশ কতটা খয়রাতি হলে এই ধরনের চিন্তা মাথায় আসতে পারে? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভিতরে ভিতরে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ? হাসিনা এমনিতেই ফোকলা করে দিয়ে গেছে, কিন্তু আসলে সেখান থেকে আমরা তেমন কোনো উত্তরণ ঘটতে পারিনি। একটা পর্যায়ে আমাদের রিজার্ভ প্রায় একদম 3 মাসের ব্যয় নির্বাহ, আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ ছিল না। মিথ্যা কথা বলে হাসিনা দেখিয়েছিল। আসলে কি ওই অবস্থা থেকে কোনো কার্যকর উত্তরণ হয়েছে নাকি? কারণ এই সামান্য কাজের জন্য আর্থিক সহায়তা চাওয়ার অর্থ কি? এই একটা বিপদ সরকারের, যে বেকায়দায় আছে তার প্রমাণ। এখন রাজনৈতিক দলগুলোর হেল্প দরকার, এই জন্য জরুরি বৈঠক। এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ আন্দোলনের মধ্যে ঢুকে পুলিশের উপর হামলা করছে, সচিবালয়ে ঢুকে যাচ্ছে, মাইলস্টোন কলেজে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখছে, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। তো এবং এটা রাতে আরো বাড়তে পারে। ছাত্র এবং সরকার সংঘাত, বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে, সরকার ভয় করছে। আর এই যে জেনজি, ছোট ছোট ইন্টারমিডিয়েট পড়ুয়া বাচ্চারা, এরা যদি রাজপথে নেমে যায়, সরকারের উপর ক্ষুব্ধ হয়ে যায়, কোন উপদেষ্টাকে ধরে, আসলেই তারা ধরে ছাত্রলীগ আওয়ামী লীগের অনুপ্রবেশ ছাড়া, তাহলে সত্যিকার অর্থে ওই উপদেষ্টা থাকতে পারবে না, কারণ জেনজিকে থামানোর মতো সাহস কারণে এই জায়গাটায় সরকার ভয় পাচ্ছে। যার ফলে সরকার মনে করছে যে পরিস্থিতি, যে 4 দলকে ডেকেছে, এই 4 দলের নিয়ন্ত্রণে থাকা দরকার। বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি বা তাদের ছাত্র সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদ, ছাত্র শিবির, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, এরা সব জায়গায় নেতৃত্বে থাক, এরা ছাত্রদের নিয়ন্ত্রণ করুক, সরকার বিপদ মুক্ত থাকুক। সরকার এই ধরনের একটা চিন্তা করছে, যার ফলে এই বৈঠক। বিশেষ করে ছাত্রদের যে আন্দোলনে, সেই আন্দোলনে ছাত্রলীগের উস্কানি বা তাদের অনুপ্রবেশ, এই জায়গাটা সরকারকে খুব ভাবাচ্ছে। এবং আমিরে জামাত নিজে লাশ গুমের সন্দেহ প্রকাশ করেছেন। এটা সত্যিকার অর্থে একটা বিপদ সরকারের জন্য। আমিরে জামাত বলেছেন, মৃত্যুর যে সংখ্যা বলা হচ্ছে এটা বিশ্বাস করেন, এর মানে এখানে অঘটন ঘটিয়েছে বলে আমিরে জামাত মনে করেন, যদি বিস্তারিত আমিরে জামাত বলেননি। তো এই জায়গায় প্রধান উপদেষ্টা আসলে কিছু করার নেই, রাজনৈতিক দলগুলোর হেল্প চাওয়া ছাড়া। আবার এর মধ্যে জুলাই সনদ দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে, সেই সময় ঘনিয়ে আসছে। আবার এই বিপদে যদি আন্দোলন, আবার এই সরকারের যে দুর্বলতা কতটা মারাত্মক প্রকট এর আগে ফুটে উঠেছে, যে স্বাভাবিক একটা জাতীয় শোক দিবসের দিন শুধু পরীক্ষা স্থগিত না, টোটাল বাংলাদেশে সাধারণ ছুটি থাকা উচিত ছিল, কিন্তু সরকার সেটা করতে পারেনি। পরীক্ষা স্থগিত নিয়ে কত নাটক আমরা দেখেছি, যে সরকার স্থগিত করতে চায় কিন্তু শিক্ষা সচিব স্থগিত করতে দেয় না। এর মানে এই সরকার কি আসলে সরকার চালায়, না এই কথিত আমলারা চালায়? এই প্রশ্ন উঠেছে।
এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া যুবলীগ নেতা আটক। উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উস্কানিমূলক ভূমিকার অভিযোগে ফেনীর যুবদল নেতা রিয়াদ মাহমুদ রাফিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক এবং দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুনের অনুসারী বলে জানা গেছে গত বছর গণ অভ্যুত্থানের পর রাফি ঢাকায় আত্মগোপনে ছিলেন। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা গতকাল 6 দফা দাবিতে আন্দোলনে নামে। আন্দোলন চলাকালে রাফি শিক্ষার্থীদের মাঝে প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে উৎসাহিত করেন এবং উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা তাকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তাকে ঢাকার পুলিশ আটক করেছে। তার নামে ফেনী মডেল থানায় মামলা রয়েছে। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, রিয়াদ মাহমুদ রাফির বিরুদ্ধে রাজধানীতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ফেনীতে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে তাকে এখানে আনার কার্যক্রম শুরু হয়েছে।